নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 8-এর পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো আমরা সবাই একবার দেখে নিই। আর আমি চেষ্টা করব সবাইকে ভালো করে বোঝানোর, যাতে তোমরা সবাই বুঝতে পারো খুব ভালো করে। এই প্রথম অধ্যায়ে কি আছে, কোন কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো জানার বিষয় সেগুলো আমরা প্রত্যেকে জেনে নিই। চলো দেখা যাক। পৃথিবীর অন্দরমহল কথাটির অর্থ হলো পৃথিবীর ভেতর। অর্থাৎ আমরা সবাই তো পৃথিবীর ওপরে বাস করি। পৃথিবীর ওপর সম্পর্কে মানে পৃথিবীর পৃষ্ঠ সম্পর্কে আমাদের কম বেশি সবারই কিছু ধারণা রয়েছে, কিন্তু পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা কে কতটুকু জানি? অনেকেই হয়তো অনেক কিছুই জানি না। তো চলো জেনে নিই এই প্রথম অধ্যায়ে কি রয়েছে তার দেখা যাক। পৃথিবীর অন্দরমহল অর্থাৎ পৃথিবীর ভেতর। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। আমরা অনেকেই জানি যে পৃথিবীর গড় বয়স হলো প্রায় 454 কোটি বছর। আর পৃথিবীর মানুষ সহ কোটি কোটি প্রাণীর আবাসস্থল, তাই তো? পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এই গর্তটা পৃথিবীর পৃথিবীর যে ব্যাসার্ধ অর্থাৎ 6370 কিলোমিটার, সেই তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ 12 কিলোমিটার 6370 কিমির কাছে কিছুই না, তবুও সেই গর্তটি সবচেয়ে গভীরতম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাছাড়া আরও একটি খনি রয়েছে, যেটি হলো দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনি, যেটি 3 থেকে 4 কিলোমিটার গভীর, যেটা হচ্ছে রবিনসন দ্বীপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি 33 কিলোমিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার একটি প্রশ্ন আসছে, সেটি হলো ম্যাগমা কী? ম্যাগমা হলো ভূগর্ভের পদার্থ যখন প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে, তখন তাকে ম্যাগমা বলা হয়, যেটি পৃথিবীর অন্দরেই থাকে। সেই অবস্থাকালীন সময়কে ম্যাগমা। আর আরেকটি কোশ্চেন আসছে, সেটি হলো লাভা। লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। মানে যেই পদার্থ ভূ অভ্যন্তরের ভিতরে রয়েছে সেই অর্ধতরল অবস্থায়, সেটি হলো ম্যাগমা, এবং ম্যাগমাই যখন আবার ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে সেটি হয়ে যাচ্ছে লাভা। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো ম্যাগমায় বিভিন্ন গ্যাস বাষ্প মিশ্রিত থাকে, কিন্তু লাভাতে কোনো রকম গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে না। আর ম্যাগমার তাপমাত্রা সাধারণত লাভার অপেক্ষা বেশিই হয়, আর লাভার তাপমাত্রা ম্যাগমা থেকে কম হয়, মানে তুলনামূলকভাবে কমই হয়। ম্যাগমার দ্বারা সিল, ডাইক, ব্যাথোলিথ প্রভৃতি ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ হয়। আর লাভা দ্বারা সৃষ্ট হয় যেমন লাভা মালভূমি, লাভা ক্ষেত্র প্রভৃতি। এরপর আসছে ভূতাপ শক্তি। ভূতাপ শক্তিটা কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপশক্তিকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশে এই তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল এগুলোর ব্যবহার কমানো যায়। এবার আমরা জানব উষ্ণ প্রস্রবণ কী। উষ্ণ প্রস্রবণ হলো মাটির নিচ থেকে যখন উষ্ণ জল আপনা আপনি বেরিয়ে আসতে থাকে, তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে।
মানে ধরো পৃথিবীর ভৌম জল অর্থাৎ পৃথিবীর ভেতরকার জল ভূতাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপের ফলে সংস্পর্শে এসে মানে সেই তাপের সংস্পর্শে এসে যখন গরম হয়ে ফুটতে শুরু করে এবং পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, একে বলে উষ্ণ প্রস্রবণ। সেটি সাধারণত পৃথিবী পৃষ্ঠের কোনো নরম বা দুর্বল স্থান দিয়ে এবং ফাটল দিয়ে বেরিয়ে আসে, এটিকেই বলা হয় উষ্ণ প্রস্রবণ। উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, যেটি হলো পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে, তারপরে বিহারে রাজগীরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। তোমাদের সুবিধার জন্য আমি এগুলো স্ক্রিনে সব দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে। দরকার হলে ভিডিওটি বারবার পজ করবে, পজ করে এই সমস্ত নোটটা খাতায় লিখে নেবে। এবার ঘনত্বটা জেনে নেওয়া যাক। ঘনত্ব আসলে হলো একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকেই পদার্থের ঘনত্ব বলা হয় সাধারণত। অর্থাৎ প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলো কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। একই আয়তনের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাতের মধ্যে লোহার ঘনত্ব বেশি হওয়ার জন্য লোহার পাতটি অ্যালুমিনিয়ামের পাতের তুলনায় বেশি ভারী হবে। বোঝা গেল সবাই? বুঝতে না পারলেও জানিও, বুঝতে পারলেও জানিও। এবার বলছে ভূকম্পীয় তরঙ্গ, অর্থাৎ যেটি ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন তরঙ্গ আকারে ভূপৃষ্ঠের দিকে ছড়িয়ে পড়ে, এই তরঙ্গকেই ভূমিকম্প তরঙ্গ বলা হয়। অর্থাৎ ভূমিকম্পের ফলে যার ফলে ঘরবাড়ি গাছপালা সমস্ত কিছু কেঁপে ওঠে, আমরা এই যে কম্পনটা অনুভব করি সেটাই আসলে ভূমিকম্পীয় বা ভূকম্পীয় তরঙ্গ। এই তরঙ্গ সাধারণত 3 প্রকারের হয়। প্রথমত হলো প্রাইমারি তরঙ্গ বা পি তরঙ্গ, বাংলায় যেটি প্রাথমিক তরঙ্গ। আর হলো তারপরে দ্বিতীয় তরঙ্গটি হলো এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ, ও তৃতীয়টি হলো এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। অবশ্যই এটা মাথায় রাখবে যে এই তরঙ্গগুলো কিন্তু চোখে দেখা যায় না। এবার বলছে ভূত্বক কী। ভূত্বক হলো সবার উপরে যে স্তরটি অবস্থিত, যেটি হালকা ও কঠিন পদার্থ দিয়ে গঠিত। সেই স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে, সেটি হলো ভূত্বক। এরপর আসছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা কি? ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত প্রায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলে। অর্থাৎ সেটি সাধারণত ভূত্বকের নিচের অংশ। এই গুরুমণ্ডলের গভীরতা প্রায় 40 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। এছাড়া এর উৎপত্তি হচ্ছে ভূ অভ্যন্তরস্থ চাপে, অর্থাৎ পদার্থের সমূহের ঘনত্ব অনুযায়ী স্তরে স্তরে সজ্জিত হয়ে এই স্তর সৃষ্টি করেছে। মানে এই গুরুমণ্ডলটা সৃষ্টি হয়েছে এই পদার্থ সমূহের চাপে, ঠিক আছে, অভ্যন্তরের চাপে পদার্থ সমূহের ঘনত্ব অনুযায়ী। আর এর বিস্তার হচ্ছে 2860 কিলোমিটার পর্যন্ত। এটি সাধারণত এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম এগুলো। আর এর উপবিভাগ রয়েছে যেমন নিফিসিমা, অর্থাৎ যেটি 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং প্রোফিসিমা যেটি 30 থেকে 700 কিমি পর্যন্ত বিস্তৃত, এবং এর গড় উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এই গুরুমণ্ডলের মধ্যে দিয়ে সাধারণত পি ও এস তরঙ্গই চলাচল করতে পারে। কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল হলো গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলা হয়। আর কেন্দ্রমণ্ডল সাধারণত ভারী ঘনত্বযুক্ত পদার্থের সমন্বয়ে গঠিত। আর এর গভীরতা হলো 2900 কিলোমিটার কেন্দ্র পর্যন্ত, প্রায় 2900 থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 6370 কিলোমিটার।
এবং এর উৎপত্তি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সর্বাধিক ঘনত্বযুক্ত পদার্থগুলোই কেন্দ্রীভূত হয়ে এই স্তরের সৃষ্টি করে। আর এর বিস্তার হচ্ছে 3471 কিলোমিটার। আর এর মেন উপাদানগুলো হলো লোহা ও নিকেল। আর তাছাড়া এর উষ্ণতা, এর যে গড় উষ্ণতাটা রয়েছে এই স্তরের, সেটি হলো 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এর মধ্যে দিয়ে, এই স্তরের মধ্যে দিয়ে সাধারণত পি তরঙ্গই চলাচল করতে পারে। গ্রিক শব্দ লিথস এর অর্থ হলো শিলা, আর স্ফিয়ার এর অর্থ হলো মণ্ডল। গুরুমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের সমষ্টিকে বলা হয় শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। এই শিলামণ্ডলে এটি সবার উপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত। এই স্তরটি পৃথিবীকে আবরণে, একটা যেন শক্ত আবরণে মুড়ে রেখেছে এই শিলামণ্ডল। এছাড়া এর গভীরতা 60 কিলোমিটার প্রায়, আর ঘনত্ব প্রায় 2.7 থেকে 3.0 গ্রাম পার ঘন সেমি। শিলামণ্ডলের উপরিভাগ সাধারণত মহাদেশীয় ও মহাসাগরীয় এই দুটি অংশে বিভক্ত। এর উপাদানগুলি হলো সিলিকা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর বিভিন্ন খনিজ পদার্থ এই স্তর গঠিত হয়। আর এর মধ্যে দিয়ে PSL অর্থাৎ 3টে তরঙ্গই চলাচল করতে পারে। পি এর তরঙ্গের গতিবেগ এই অংশে কম হয়, প্রায় 6.2 কিলোমিটার পার সেকেন্ড। আর শিলামণ্ডলের অপর নাম আমি আগেই বলেছি, যেটি হলো অশ্বমণ্ডল। আর এর উষ্ণতা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসছে অ্যাসথেনোস্ফিয়ার, যেটি ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র, দুর্বল ও নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। এটি হচ্ছে গুরুমণ্ডলের অন্তর্গত একটি স্তর। এরপর আসছে বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা কি? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানটাকেই বলা হয় বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা মেন ডিভাইড করে যেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ, মানে যেখানটায় মানে একটা লেভেল পর্যন্ত গতিবেগ পৌঁছালো সেই অংশটা, তারপরে আবার গতিবেগটা কম হলো, এই যে পার্থক্যটা, এটা যে মানে পর্যায় পর্যন্ত যায় সেই পর্যায়ের একটি সাধারণ মাপকাঠি বলা চলে এই বিযুক্তি রেখাকে। শিয়াল সাধারণত সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এটি ভূত্বকের অপেক্ষাকৃত হালকা স্তর। এটি ভূত্বকটাকে এটি সাধারণত মহাদেশীয় ভূত্বক, আর এটি সীমার ওপরে অবস্থিত হয়। আর এর গড় গভীরতা 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। এর ঘনত্ব 2.6 থেকে 2.8 গ্রাম পার ঘন সেমি। আর এর ওজন অপেক্ষাকৃত হালকা হয় এবং এটি গ্রানাইট জাতীয় শিলায় গঠিত হয়। আর বিযুক্তি রেখা হচ্ছে শিয়ালের শেষ সীমায় যে বিযুক্তি রেখা রয়েছে সেটি হলো কনরাড বিযুক্তি রেখা। আর ভূত্বকের 29% শিয়াল স্তর দ্বারাই বেষ্টিত হয়। আর মানব জীবনে শিয়ালের গুরুত্ব তুলনামূলক বেশি। শিয়াল সাধারণত সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এরপরে আসছে সীমাস্তর। সীমাস্তর কি? সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত ভূত্বকের অপেক্ষাকৃত ভারী স্তরটি হলো সীমা। আমরা জানলাম শিয়াল একটি যেহেতু মহাদেশীয় ভূত্বক, সীমা কিন্তু মহাসাগরীয় ভূত্বক, এটা মনে রাখার বিষয়। আর তাছাড়া সীমার গড় গভীরতা 5 কিলোমিটার। আর এটি সাধারণত সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়, তাই এই অংশের নাম সীমা হয়েছে। মানে SI-তে সিলিকন আর ম্যাগনেসিয়াম Mg হলেও এখানে Ma প্রাধান্য পাচ্ছে, তাই এখানে সীমা বলা হচ্ছে। আর এর ঘনত্ব 2.8 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। আর এটি তুলনামূলক অপেক্ষাকৃত ভারী স্তর, সেই জন্য এটি নিচে অবস্থান করছে আর ওপরে শিয়াল অবস্থান করছে। আর
এটি সাধারণত ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত। সীমার শেষ সীমায় রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। আমরা জেনেছি শিয়ালের শেষ সীমায় কনরাড বিযুক্তি রেখা আছে, আর সীমার শেষ সীমায় রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। আর ভূত্বকের 71% সীমা স্তর দ্বারা বেষ্টিত থাকে। আর মানব জীবনে সীমার গুরুত্ব তেমন একটা নেই বললেই চলে, গুরুত্ব খুবই কম। আমি চেষ্টা করেছি হাতে একটা পেন দিয়ে ছবি বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। আমি যেহেতু আগে কখনো ভিডিও বানাইনি, এই প্রথম বানাচ্ছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো একটু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো আর লাইক করো ভালো লাগলে অবশ্যই। আর যদি তোমাদের মনে হয় কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।